যারা পুড়িয়ে মানুষ মেরেছে গণ আদালতে তাদের বিচার হবে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনে না এলে বিএনপি তলিয়ে যাবে বলছেন আওয়ামী লীগ নেতারা। এই সরকার ১/১১ বর্ধিত অংশ, মন্তব্য বিএনপি নেতার। পাঠ্য বইয়ে ভুলের জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। 2 রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে কক্সবাজারের পাহাড়ে র্যাবের অভিযান, 10টি অস্ত্র ও 189 রাউন্ড গুলি উদ্ধার। এবং 8 বছরে অর্থনীতিতে যোগ হয়েছে নানামুখী অর্জন, লক্ষ্য পূরণে রপ্তানি আয় বাড়ানোর তাগিদ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে হত্যার দায়ে গণ আদালতে একদিন বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিচার হবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিএনপির প্রধানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধীর জন্য যারা মায়া কান্না এবং বাংলাদেশে যে জঙ্গিবাদ উস্কে দেয় তার মুখে গণতন্ত্রের কথা মানায় না। শালি জয়ের রিপোর্ট। যে উদ্যান থেকে ৭১-এর ৭ই মার্চ এসেছিল স্বাধীনতার ডাক, বন্দিদশা থেকে মুক্ত হয়ে প্রথম যে উদ্যানে জনতার সামনে দাঁড়িয়েছিলেন জাতির জনক ঐতিহাসিক সেই সোহরাওয়ার্দী উদ্যানে স্বদেশ প্রত্যাবর্তনের দিনে স্মরণ করা হলো তাঁকে। মিছিল আর স্লোগান মুখর হাজারো মানুষ দুপুর থেকেই হাজির হয় আওয়ামী লীগের জনসভায়। বিকেলে যখন সভামন্ত্রী শেখ হাসিনা, তখন তিল ধারণের ঠাঁই যেন নেই কোথাও। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি বেঁচে থাকলে আরও অনেক আগেই বাংলাদেশের ঠাঁই হতো উন্নত দেশের তালিকায়। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছেন, বেগম জিয়াও সেই ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। তারা সন্ত্রাসী, জঙ্গিদেরও তারা উস্কে দিচ্ছে, কাজে বরং বাংলার জনগণই একদিন এদের বিচার করবে, গণ আদালতে এদের বিচার হবে। আমি খালেদা জিয়ার একটা কথা জিজ্ঞাসা করি, এতিমের টাকা চুরি করে খেয়েছেন, এতিমের নামে টাকা এসেছে, মামলায় হাজিরা দিতে যান, একদিন যান তো 10 দিন যান না, পালিয়ে বেড়ান, ব্যাপারটা কি? এতেই তো ধরা পড়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্যই যদি খালেদা জিয়া আন্দোলন করতেন তাহলে নির্বিচারে মানুষ পুড়িয়ে মারতে পারতেন না। পেট্রোল বোমা মেরে তিনি মানুষ পুড়িয়েছেন, কাজে তার মুখে গণতন্ত্রের কথা, যে মানুষ হত্যা করে এবং যারা এই যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায়, যাদের ফাঁসি হয়, অথচ তারা ছিল তার মন্ত্রী, তাদের হাতে এই দেশের গণতন্ত্র আর তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা, এটা কোনোদিন মানায় না। শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। তিনি বলেন, দেশে একজন মানুষও গৃহহারা থাকবে না, বিদ্যুৎ পৌঁছাবে প্রতি ঘরে, কারণ তার দল কথায় নয় কাজে বিশ্বাস করে। ঐতিহাসিক এই উদ্যানে এমন সময় আওয়ামী লীগের এই জনসভা যখন বর্তমান মেয়াদে সরকার পূর্ণ করছে তার 3 বছর। বিগত সময়ে তাই সরকারের সফলতা এবং অর্জনগুলো এই জনসভায় তুলে ধরলেন দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগামী নির্বাচনকে মাথায় রেখে সরকারের উন্নয়ন বার্তা তৃণমূলে পৌঁছে দিতে নির্দেশনা দিলেন দলের নেতাকর্মীদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 2019 সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নিতেই হবে, নইলে খালেদা জিয়া ও তার দল তলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। বিএনপি জামাত জোট যতই ষড়যন্ত্র করুক না কেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না বলে মন্তব্য করেন আরেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন দলটির নেতারা। আরো জানাচ্ছেন তানজিম মেহেদি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জনসভা করে আওয়ামী লীগ। মঞ্চের দিকে যেতে দৃষ্টি কাড়ে সাংস্কৃতিক আয়োজন, গান কবিতার মধ্য দিয়ে কর্মীদের উজ্জীবিত করেন শিল্পীরা। জনসভার মূল বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য শুনতে অধীর আগ্রহী ছিলেন জনসভা প্রাঙ্গণে জড়ো হওয়া হাজারো মানুষ।
স্লোগানে স্লোগানে মুখরিত থাকে গোটা উদ্যান। জনসভায় বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ নেতারাও। তাদের বক্তব্যে উঠে আসে বর্তমান সরকারের সাফল্য আর সমকালীন রাজনীতির নানা দিক। এ সময় দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় মর্যাদার আসনে বসেছে বাংলাদেশ। বিশ্বের মানুষ আজকে অবাক হয়ে যায় কি বিস্ময়কর উত্থান এই বাংলাদেশে। মতিয়া চৌধুরীর বক্তব্যে উঠে আসে একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গ। বলেন, সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। পরিষ্কার বলি যে বেগম জিয়া আপনার নির্বাচনে 2019-এর নির্বাচনে আসতে হবে সংবিধান অনুযায়ী। আপনি হারায় যাচ্ছেন, তলায় যাচ্ছেন, আর নাহলে আরো তলায় যাবেন, কেউ ঠিকানা খুঁজে পাবে না। আগামীতে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান আরেক নেতা মোহাম্মদ নাসিম। বেগম খালেদা জিয়াকে বলতে চাই, চক্রান্ত করে লাভ হবে না। সামনে নির্বাচন, আমরা নির্বাচনে ভয় পাই না। এবারে আমরা একা লড়াই করতে চাই না, খালেদা জিয়ার সঙ্গে লড়াই করতে চাই, নির্বাচনের মাঠে লড়াই করতে চাই, রাজপথে লড়াই করতে চাই, ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করতে চাই। দলের নেতারা জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে যাত্রা করেছে দেশ, যার সুফল পাচ্ছে দেশের মানুষ। ডিজিটাল মাধ্যমে দেশে রূপান্তরিত করার। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডিতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও অনুপ্রবেশকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন আফরিন আনোয়ার। সকাল 7টার আগেই আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসে উপস্থিত হন ধানমন্ডির 32 নম্বরে। সোয়া 7টার দিকে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতিকৃতিতে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1972 সালে বঙ্গবন্ধুর ফিরে আসার প্রেক্ষাপট বর্ণনা করেন তিনি। পাকিস্তানের কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়ে লন্ডন, দিল্লি হয়ে বাংলাদেশ স্বজন হারানো, রক্তে ভেজা স্বদেশে ফিরে আসে। সেদিনই আসলে 72 সালের 10ই জানুয়ারি আমাদের বিজয় কানায় কানায় পূর্ণ হয়েছিল। সেদিনই বাংলার মানুষ উপলব্ধি করেছিল যে আজ আমরা সত্যিকার অর্থে বিজয়ী। আজকের এই দিনের অঙ্গীকার হচ্ছে যে আমাদের আজকে সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। সমাবেশ নিয়ে বিএনপির অভিযোগের জবাবও দেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। কথা বলেন দলে অনুপ্রবেশকারীদের নিয়েও। কর্মসূচি দিয়ে নেতারা ঘরে বসে থাকে, পরে বলে অনুমতি দেয় না। যারা কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকে তাদের অনুমতি দিয়েও বা লাভ কি? যারাই অপকর্ম করবে, যারা প্যারাসাইট অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে দলের অবস্থান অত্যন্ত কঠোর। 11 তারিখ যাক, তারপর দেখবেন আমরা সারা বাংলাদেশে এইসব পরগাছা অনুপ্রবেশকারী এদের বিরুদ্ধে কঠিন অবস্থানে আমরা যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষও ভিড় করেন ধানমন্ডির 32 নম্বরে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। উৎসবের মধ্য দিয়ে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে রাজপথে ছিল নেতাকর্মীদের ভিড়। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। এভাবেই বাস ট্রাক ভ্যানে চেপে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে আসে নেতাকর্মীরা। পায়ে হেঁটেও আসেন অনেকে। বিভিন্ন সংগঠন ঢোল, সানাই, বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে সমাবেশের স্থলে আসেন। রাজধানীর পূর্বাচলে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্রায় 50,000 মানুষ জনসভায় অংশ নেয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে হাজার হাজার মানুষ যোগ দেয় সমাবেশে।
এখন আরও 50,000 লোক নিয়ে আমরা রওনা হচ্ছি। আপনাদের মাধ্যমে বাংলাদেশের সবাইকে জানিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাকলে ঘরে কেউ বসে থাকেন না। সমাবেশে যোগদানকারী জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিকে সমাবেশে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের 10ই জানুয়ারির জনসভাকে কেন্দ্র করে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে অফিস ফেরত লোকদেরকে পড়তে হয় ব্যাপক বিড়ম্বনায়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যাত্রী নেমে যাওয়ায় বাসগুলো হয়ে পড়ে ফাঁকা। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজন করে জনসভা। দুপুরের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকে জনসভা স্থলের দিকে। বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন সড়কের মুখ। দীর্ঘ জটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে সব ধরনের যানবাহন। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। 1 ঘন্টা থেকে জামে দাঁড়াই রয়েছি, এই যে যাইতেছি, প্যাসেঞ্জারেরও কাজের ক্ষতি, আমাদেরও ক্ষতি। আমি কারবালা থেকে বাসা বেঁধে তখন চলে যেতাম, উঠে 30 মিনিট, আর এখন 30 মিনিট ধরে এখানেই আছি। হাতিরঝিল থেকে মগবাজারের রেলগেট পর্যন্ত আসতে 1 ঘন্টা লেগে গেল। 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, সব রাস্তা বন্ধ করে দিয়েছে। বাসা যাব কিভাবে বুঝতে পারতেছি না। বাস চালকরা হতাশ হয়ে পড়েন যাত্রী না পেয়ে। কোনো কোনো ক্ষেত্রে যাত্রী তার ভাড়া করা যান থেকে নেমে পড়েন। আমি যাত্রী নিয়েছিলাম মতিঝিল যাবো, হাতিঝিল লেগে যাত্রী নেমে গেছে দামের তো ফেলাই দিয়ে। আজকে এই গাড়িটা ছাড়ছে, এখন বাজে 4টা, এই গাড়িটা ছাড়ছে আপনার 11:30 বাজে। এ পর্যন্ত আসতে 4.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। অনেকে অবশ্য এটাকেই উপভোগ করার বিষয় বানিয়ে নিয়েছে। যার কোনো উপায় নেই, তিনি বাসেই অলস সময় পার করেন। আমি এখন এনজয় করছি, জ্যামটাকে এখন এনজয় করছি, কিছু করার নেই, কারণ আমি জানতাম না বাসা থেকে বের হওয়ার সময় যে এখানে জ্যাম থাকবে কিনা। সাধারণ মানুষের আশা, কর্মসূচি পালন করতে গিয়ে যেন তাদেরকে এভাবে নাকাল হতে না হয়, ভবিষ্যতে সেই দিকে লক্ষ্য রাখবে রাজনৈতিক দলগুলো। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে বর্তমান সরকারকে সাবেক মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের বর্ধিত অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত 1/11 প্রেক্ষাপট ও বর্তমান রাজনৈতিক অবস্থার শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবেই 1/11 সৃষ্টি করা হয়েছিল। তখন ক্ষমতা দখলকারী সরকার দেশে যে বিরাজনীতিকরণের ধারা চালু করেছিল, বর্তমান সরকারও সে ধারাবাহিকতা বজায় রাখতে চায়। তাই আবদ্ধ রাজনীতি ও গণতন্ত্রকে মুক্ত করতে হলে সবাইকে একযোগে সংগ্রাম করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আজকে আপনারা দেখেন, আজকে আওয়ামী লীগ বিশাল সমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা 7ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট, সেই দিবসকে আমরা স্মরণ করার জন্য আমরা জনসভার আহ্বান করেছিলাম। আমাদেরকে সোহরাওয়ার্দীতে সভা করতে দেওয়া হয় নাই। এরপরে আমরা অনেক সভা দেখলাম। নতুন পাঠ্য বইয়ে ভুলের জন্য দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাঠ্যসূচিতে এমন কিছু ভুল হয়েছে যা কোনোভাবেই উচিত হয়নি বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। চলতি বছরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি ধরা পড়ে। নতুন এইসব পাঠ্য বইয়ে কিছু আলোচিত গল্প ও কবিতাও বাদ পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে শিক্ষামন্ত্রী জানান, মানুষের ভুল ত্রুটি হতেই পারে, তবে এবার এমন কিছু ভুল হয়েছে যা একেবারেই উচিত ছিল না। এই ধরনের একটা আদর্শ ছেলে, এটা আমরাও ছোটবেলা পড়ছি, আপনারা হয়তো পড়ছেন, এই যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, এখানে এইটা ভুল করে ছাপানো হয়েছে। এইটা যিনি ভুল করে ছাপবেন, তিনি এই বইয়ের এডিট করার বা দায়িত্ব পালন করবার কোনো যোগ্য না, এটা তো পরিণত হয়। অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। তো এই রিপোর্টটার অপেক্ষায় আমরা আসি এবং আসলে পরে আবার সেই অনুসারে ব্যবস্থা নিব।
শিক্ষামন্ত্রী জানান, এরই মধ্যে যে ভুলগুলো ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে শুদ্ধ অংশ সেই স্থানে আঠা দিয়ে সংযোজন করার পরিকল্পনা করছে তার মন্ত্রণালয়। কোনটা কিভাবে সংশোধন করা যায় এটা আমরা ছাপিয়ে হয়তো একটা ফর এক্সাম্পল আমরা কাগজ পাঠাই দিতে পারি, যেখানে লাগাই দিল এই জায়গাটায়, প্রত্যেক জায়গায় আমরা ডিস্ট্রিক্টে অনেক কপি একসাথে দিতে পারলাম, আঠা দিয়ে লাগাই দিলেও আপাতত ত্রুটি থাকলো, বইটার মধ্যে সৌন্দর্য কমে গেল, কিন্তু শুধরানো যাবে। শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বইয়ে ভুলের জন্য কে বেশি দায়ী আর কে কম দায়ী সেটা তদন্তে বেরিয়ে আসবে। তবে ভুলের বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের নিরুৎসাহিত না করে পড়াশোনায় উৎসাহী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সাধারণ চোখেই প্রমাণিত হলো যে দুইটা বড়। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। কক্সবাজারে গ্রেপ্তার 2 রোহিঙ্গাকে নিয়ে নাইক্ষ্যংছড়ির পাহাড়ে অভিযান চালিয়ে 10টি অস্ত্র, 189 রাউন্ড গুলি ও 26 রাউন্ড কার্তুজ সহ আরও একজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির তুবামপুর গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে গত 2016 সালের 13 মে টেকনাফ নয়াপাড়া শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে লুট হওয়া অস্ত্র ও গুলির মধ্যে 5টি অস্ত্র ও 189 রাউন্ড গুলি রয়েছে। এর আগে সোমবার রাতে উখিয়ার কুতুং পালং এলাকা থেকে রোহিঙ্গা খায়রুল আমিন ও মাস্টার আবুল কালাম আজাদকে একটি পিস্তল ও একটি 1 শুটার গান সহ গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরুং গহীন পাহাড়ে অস্ত্র উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান খান। এই অভিযান চলবে আরও 2 দিন। আমরা ধারণা করছি যে আশেপাশে আরো অস্ত্র থাকতে পারে, তো আমরা এই অপারেশনটা অন্তত আরো 2 দিন চেষ্টা করব কন্টিনিউ করার জন্য এই অঞ্চলে। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভায় মোট 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 6টি নতুন ও 3টি সংশোধিত প্রকল্প। 9টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 8,874 কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে 7,329 কোটি টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে 5 কোটি এবং প্রকল্প সাহায্য 1,049 কোটি 91 লাখ টাকা। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নতুন সংযুক্ত 4টি ইউনিয়নের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এসব তথ্য তুলে ধরেন। এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশ এখন বিশ্ব অর্থনীতির বিষয়। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান মনে করেন, সরকারের সঠিক পরিকল্পনায় গেল 8 বছরে অর্থনীতির অনেক সূচকে যোগ হয়েছে নানামুখী অর্জন। তিনি মনে করেন, এই ধারা অব্যাহত থাকলে 2041 সালের মধ্যে উন্নত হবে বাংলাদেশ। আর সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের পরামর্শ, লক্ষ্য পূরণে তৈরি পোশাকের পাশাপাশি অন্য খাতের রপ্তানি আয় বাড়াতে হবে। আরো জানাচ্ছেন হাবিবা আফরোজ। নিম্ন আয়ের দেশগুলোকে অনেক আগেই ছাড়িয়ে যাওয়া বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে বেশিরভাগ সূচকেই ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়াকে। 8 বছর আগে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 4,000 মেগাওয়াট, বর্তমানে তা প্রায় 15,000 মেগাওয়াটে উন্নীত হয়েছে। আর মাথাপিছু আয় $559 থেকে 8 বছরে বেড়ে দাঁড়িয়েছে $1,465। আমরা এখন নিম্ন মধ্যবিত্ত আয়ে পৌঁছেছি, আমাদেরকে মধ্যবিত্ত আয়ে যেতে হবে। সেখানে যে কিছু বাধা আছে সেগুলোকে আমরা উতরাতে হবে। একটা বাধা হলো ধারাবাহিকতা রক্ষা করা, পলিটিক্যাল পরিবেশ ঠিক রাখা। 10টা বৃহৎ প্রকল্পে আমরা কাজ শুরু করেছি, এগুলো যখন শেষ হয়ে যাবে 2-3 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা আরও পরিবর্তন হবে। এই প্রকল্পগুলো আপনি জানেন, আমাদের গভীর সমুদ্র বন্দর, আমাদের পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এরকম অনেকগুলো আছে, মেট্রো রেল, এইগুলো আমাদেরকে এই 17 সালে কাজটাকে চোখের সামনে নিয়ে আসতে হবে। জাতিসংঘ সংস্থা এসকাপের এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিবেদন বলছে, 2010 থেকে 2015 সাল পর্যন্ত এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর রপ্তানি আয় গড় প্রবৃদ্ধি ছিল 7.5%। তবে বাংলাদেশের বেলায় এই প্রবৃদ্ধি 14%। পোশাক রপ্তানির কারণেই এমনটা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করে ওই প্রতিবেদনে। যে 2017 সালে 16 সালের যে সাফল্যগুলো আছে, এগুলোর উপর ভিত্তি করে যে সমস্ত নতুন সমস্যা অর্থনৈতিক অঙ্গনে দেখা যায়, তাকে কতখানি সফলভাবে মোকাবেলা করবে। যেমন প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা একটা বড় বিষয়,
কিন্তু বিষয় হচ্ছে যে এই প্রবৃদ্ধির সুফলগুলো দেশের ভিতরে কতখানি সমভাবে বন্টন হচ্ছে এটা দেখার বিষয়। অর্থাৎ একই সাথে দারিদ্র্য বিমোচনের হার, বিশেষ করে হতদরিদ্রদের অবস্থার উন্নতির বিষয়টা গুরুত্বপূর্ণ। বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এমন অবস্থা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে থাকছে। পাট পণ্যে ভারতের অধিক শুল্ক আরোপের শঙ্কায় ব্যবসায়ীরা, সমাধানে উদ্যোগ নেবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24। দৈনিক কালের কণ্ঠের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। এতে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলানিউজ24.com সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কালের কণ্ঠ সম্পাদক জানান, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পত্রিকাটিকে এগিয়ে নিতে চান। রাজধানীর কালশী এলাকার রাস্তার দুই পাশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বেদখল জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর। সোমবার সকালে পুলিশ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোতলা, তিনতলা ভবনও ভেঙে ফেলা হয়। এদিকে 24 ঘন্টার নোটিশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে কাউকে মালামাল সরানোর সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন অনেকে। তবে গণপূর্তের কর্মকর্তাদের দাবি, অভিযান পরিচালনায় নোটিশ দেওয়া হয়েছে এবং মাইকিং করে সবাইকে জানানো হয়েছে। এ সময় গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, সরকারের সম্পত্তির উপর টিনের কাঁচা পাকা দোকান তৈরি করে বছরের পর বছর ভাড়া দিয়ে আসছিল স্থানীয় প্রভাবশালী কিছু নেতা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। দেশে বিদেশে বিভিন্ন পণ্যের সঙ্গে পরিচিতি বাড়াতে দূর দূরান্ত থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসছেন ক্রেতারা। আর বিক্রেতারা নানা পণ্যের পসরা সাজানোর পাশাপাশি বাড়তি আনন্দ দিতে স্টলগুলো সাজিয়েছেন ভিন্ন সাজে। হাবিবা আফরোজের রিপোর্ট। তাজমহল সহ কাঠের তৈরি নানা কারুকাজ নিয়ে বাণিজ্য মেলায় অংশ নিয়েছেন এই উদ্যোক্তা। দেশীয় পণ্যের পরিচিতি বাড়াতে দামেও দিচ্ছেন বিশেষ ছাড়। মেলায় বিদেশি ইরানি স্টলে রয়েছে কার্পেট আর মখমলের কারুকাজ করা কাশ্মীরি শল, যা দৃষ্টি কাটছে দর্শনার্থীদের। দাম দর মনে হচ্ছে যে বেশি, সবকিছুর দাম একটু বেশি। গতবার তুলনায় এবারে মেলাটা অনেক সুন্দর আর কি, মানে সাজানোগুলো খুব সুন্দর হয়েছে। মেলায় ঘুরে তো অনেক ভালো লাগছে। শুধু পণ্যই নয়, খাবারের স্টলে স্টলে দেশি বিদেশি বিভিন্ন খাবারের স্বাদ নিতে ভুলবেন না আগতরা। এখনো পুরোপুরি বাজার বেচা কিনা লাগে না, হয়তো আশা করি আমরা 10 তারিখের পরের দিনে বেচা কিনা হবে। ঠিক আছে, পাট থেকে আমরা ফ্যাব্রিক তৈরি করি, সেখান থেকে ব্যাগ তৈরি হয় আর কি, টোটালি পুরোটাই বাংলাদেশে তৈরি হয়। তাজমহল থেকে শুরু করে বেবি সেট আছে, হ্যান্ডিক্যাপসের যত আইটেম আছে প্রায় 420টা আইটেম আছে। এসব খাবারের মান নিয়ন্ত্রণেও রয়েছে কড়াকড়ি। অস্বাভাবিক দাম কিংবা ভেজাল খাদ্য হলে গুনতে হচ্ছে জরিমানা। খাবারের মানটা তো আমরা দেখছি, পাশাপাশি খাবারের যে মূল্য তালিকা যেটা দেওয়া হয়েছে মেলা কর্তৃপক্ষ থেকে, সেই মূল্য তালিকা অধিক যারা মূল্য নিচ্ছেন বা প্রতারণা করছেন সেসব স্টলকে আমরা জরিমানা করেছি ইতিমধ্যে। আজকের যে দুইটা প্রতিষ্ঠানকে, একটা প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, সেও মূল্যে অতিরিক্ত মূল্য আদায় করার অপরাধে। 500টিরও বেশি স্টলে এবারের মেলায় 21টি দেশের পণ্য নিয়ে এসেছেন প্রদর্শক ও বিক্রেতারা।
হাবিব আফরোজ, নিউজ 24, ঢাকা। গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2016 মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আসা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিক্রয় বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে। বাংলাদেশের পাট পণ্য রপ্তানির উপর ভারতের অধিক শুল্ক আরোপ প্রত্যাহার চান এই খাত সংশ্লিষ্টরা। এজন্য একই সঙ্গে আলোচনা ও আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। তার আশা, দুই দেশের সম্পর্কের বিষয় মাথায় রেখে এই সিদ্ধান্ত থেকে সরে আসবে ভারত সরকার। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে। পাট পণ্য রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় বাজার ভারত। দেশটিতে প্রতি বছর প্রায় 2 লক্ষ টন পাট সুতা, বস্তা ও চট রপ্তানি করে বাংলাদেশ। বেশ কিছুদিন ধরে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা শোনা গেলেও গেল বৃহস্পতিবার সেদেশের অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে গেজেট প্রকাশ করে, যাতে বলা হয় বাংলাদেশি পাটজাত পণ্যে প্রতি মেট্রিক টনে শুল্ক দিতে হবে 19 থেকে $352। বিষয়টি ভাবিয়ে তুলেছে খাত সংশ্লিষ্টদের। তারা বলছেন এর ফলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। ইম্পোর্টাররা যেহেতু ক্ষতিগ্রস্ত হবে, তারা অলরেডি একটা উদ্যোগ নিতে যাচ্ছে এবং আমরা মনে করি সেটা বাংলাদেশের জুট মিল অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ইম্পোর্টার অ্যাসোসিয়েশন যদি যৌথভাবে এই উদ্যোগটা নেয়, তাহলে হয়তো লিগ্যাল যে প্রসিডিউরটা আছে বা লবিংয়ের যে বিষয়টা আছে সেটা অনেকখানি ত্বরান্বিত হবে। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী বলেন, একদিকে আলোচনা, অন্যদিকে আইনি প্রক্রিয়া চালাবেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া দরকার সেটাও আমরা আগামী সপ্তাহের মধ্যে নেওয়া এবং সর্বোপরিভাবে আপনি যেটা বললেন যে নেপালে কিন্তু প্রধানমন্ত্রী পর্যায়ে কিন্তু বৈঠক করে কিন্তু সেটা তারা এটা করছে। তা আমাদের যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আগামী মাসেই ভারত সফরের কর্মসূচি আছে, আমরা আমাদের এই এজেন্ডাটাও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সামারি আকারে দিব। জানান, ভারত থেকে বহু পণ্য আমদানি করা হলেও সামান্য কিছু রপ্তানি হয়। এজন্য এই সিদ্ধান্তে বৈষম্য আরও বাড়বে। ভারত থেকে আমাদের প্রায় $6 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি, আর বাংলাদেশ থেকে আমরা হয়তো 500-600 মিলিয়ন রপ্তানি করি। এই 500-600 মিলিয়ন রপ্তানির যে এই পণ্য, এর মধ্যে পাটটা হলো কিন্তু সবচেয়ে বড় পণ্য, সেটার মধ্যেই বাধা আসছে। প্রতিমন্ত্রীর আশা, শুধু ভারত নয়, আগামীতে বিশ্ব মার্কেট ধরবে বাংলাদেশের পাট পণ্য। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আর ফিরে এসে দেখবেন। নতুন আইন কুয়েত সরকারের, পাসপোর্টের মেয়াদ কম হওয়ায় দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। পাসপোর্টের মেয়াদ 5 বছর হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কুয়েত প্রবাসীরা। কুয়েত স্থানীয় আইনে পাসপোর্টের 1 বছরের একদিন কম মেয়াদ হলে আকামা বা রেসিডেন্সি লাগানো যায় না। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এর দ্রুত সমাধানে সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। শিগগিরই পাসপোর্টের মেয়াদ 10 বছর করার দাবি কুয়েত প্রবাসীদের। কুয়েত প্রতিনিধি মঈন সুমনের তথ্য ও চিত্রে চন্দ্রানী চন্দ্রের রিপোর্ট। কুয়েত সরকারের নতুন আইন অনুযায়ী আকামা পুনঃনিবন্ধন করতে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 বছর থাকতে হবে। এই নিয়ম আগে ছিল না। নতুন এই নিয়মে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে নতুন পাসপোর্ট বানানোর নিয়মে। আর যারা 2-3 বছর একসাথে আকামা লাগিয়েছেন, তাদের অনেকেই 1.5 বছর মেয়াদ থাকা অবস্থায় নতুন পাসপোর্ট বানাতে হচ্ছে। এই আকামালাতে 2 বছরের উপরে যদি পাসপোর্ট মেয়াদ থাকতে হয়, তাইলে প্রতি একটা লোকে 3 বছর অন্তর অন্তর পাসপোর্ট বানাইতে হইব। কেন 3 বছর পরে অন্তর অন্তর যাইতে হইব? কুয়েতে অনেক প্রবাসী ব্যবসায়ী আছেন ব্যবসার খাতিরে, যাদের বিভিন্ন দেশ ভ্রমণ করতে হয়, কিন্তু 48 পাতার পাসপোর্ট দ্রুত শেষ হয়ে যাওয়ায় তারাও পড়েছেন ঝামেলায়। এজন্য 10 বছর মেয়াদসহ 48 পাতার পাসপোর্ট করার দাবি তাদের।
মুক্ত ভোগান্তি থেকে আমাদের প্রবাসীকে মুক্ত করার জন্য আমি বাংলাদেশ সরকারকে আকুল আবেদন জানাচ্ছি। কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, পাসপোর্টের মেয়াদ 10 বছর করা নিয়ে কাজ চলছে। কুয়েত প্রবাসীদের সমস্যা সমাধানের সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। সেজন্য যদি 10 বছর থাকে মেয়াদটা, তাহলে সে অন্তত এখন 5 বছরের মধ্যে 4 বছর ইউটিলাইজ করতে পারবে, তখন তো 9 বছর ইউটিলাইজ করতে পারবে। এখানে ভীষণ একটা সুবিধা হবে। আমি ব্যক্তিগতভাবেও চাই যে এটা যত দ্রুত সম্ভব হয়, এবং আমার ক্ষুদ্র ক্ষমতায় যতদূর সম্ভব আমি বাংলাদেশে গেলে উচ্চ পর্যায়ে আমি কথা বলবো। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই জটিলতা দূর হবে এমন প্রত্যাশা কুয়েত প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসের তার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের মুখপাত্র কেলিয়ান কনওয়ে এই তথ্য নিশ্চিত করেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি নির্ধারণী পর্যায়ে ট্রাম্পকে বিভিন্ন সময় উপদেশ দেবেন 35 বছর বয়সী কুশনার। বেশ বিতর্কের মুখে কুশনারকে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। তার শিবিরের অনেকেই কুশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, আইন অনুসারে প্রেসিডেন্টের নিকট আত্মীয়ের কেউ হোয়াইট হাউসে নিয়োগ পেতে পারেন না। এই নিয়োগ ফেডারেল এথিক্স আইনের সঙ্গেও সাংঘর্ষিক বলে মন্তব্য তাদের। ট্রাম্পের মেয়ে ইভানকার স্বামী কুশনার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। এছাড়াও তার বিভিন্ন ব্যবসা রয়েছে। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের কাছে রয়েছে তার বহুতল ভবন। মাত্র 25 বছর বয়সে কুশনার কিনে নেন নিউ ইয়র্ক অবজারভার সংবাদপত্রটি। তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত হত্যার কয়েক সপ্তাহের ব্যবধানে গ্রিসের রুশ দূতাবাসের কনসুল বিভাগের প্রধানের মৃত্যু হয়েছে। এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে হত্যা তদন্ত শুরু করেছে গ্রিসের পুলিশ। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, 55 বছর বয়সী রুশ কনসুল আদ্রে মালোনিনকে সোমবার বাথরুমে মৃত অবস্থায় দেখতে পান দূতাবাসের আরেক কর্মী। আপাতত তার ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ। অবশ্য শীর্ষস্থানীয় রুশ কূটনীতিবিদের ঘরে কেউ ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি। এছাড়া তার শরীরের কোথাও কোনো আঘাতের দাগও দেখা যায়নি। তার সহকর্মীরা বলেছেন, মালানিন সকালে কাজে আসেননি বা টেলিফোন করেও কোনো জবাব পাওয়া যায়নি। তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভ নিহত হওয়ার 3 সপ্তাহ পর রহস্যজনকভাবে মারা গেলেন গ্রিসের রুশ কনসুল। নিউজ 24 সংবাদে নিব আরও একটি বিরতি, আর ফিরে এসে দেখবেন 48 দল নিয়ে হবে 2026 সালের বিশ্বকাপ ফুটবল, সিদ্ধান্ত ফিফার। আবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবার খেলার খবর। আটচল্লিশ দল নিয়ে হবে 2026 সালের বিশ্বকাপ ফুটবল। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। খেলা হবে 16 গ্রুপে, প্রতি গ্রুপে থাকবে 3টি করে দল। মঙ্গলবার ফিফার সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026 বিশ্বকাপে প্রতি গ্রুপের সেরা 2 দল নিয়ে হবে নকআউট পর্ব। ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব নেবার পরই ইনফান্তিনো বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় অবশেষে দল বাড়ানোর ঘোষণা দিল ফিফা। 2026, das noch nicht vergeben ist. Gespielt wird in 16. কর্মীটোলা গলফ ক্লাবে যাত্রা শুরু করলো দেশের প্রথম বেসরকারি গলফ একাডেমি, লিড বেটার গলফ একাডেমি বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশে গলফের বিস্তার ঘটাতেই তাদের এমন উদ্যোগ। সেই সাথে একাডেমির ফাউন্ডার চেয়ারম্যান ডেভিড লিড বেটার বলেন, বিশ্বব্যাপী গলফের বিস্তার ঘটাতেই একাডেমির প্রতিষ্ঠার এমন ভাবনা। দেখুন মাহফুজুল ইসলামের রিপোর্ট।
ইনডোর গলফ একাডেমির ভাবনাটা আসে 2015 সালে। সে বছরে কাজ শুরু হয় এবং এক্সাইট গলফ বাংলাদেশ আমেরিকার বিখ্যাত লিড বেটার গলফ একাডেমির সাথে চুক্তি সম্পন্ন করে। তারই ধারাবাহিকতায় 2017 শুরুতেই শুরু হলো দেশের প্রথম ইনডোর গলফ একাডেমির যাত্রা। একাডেমিতে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি। ট্র্যাকম্যান, বডি ট্র্যাক, কেভেস্ট, জিসি2, স্যামটপ ল্যাবের মতো প্রশিক্ষণ প্রযুক্তি থাকছে এই ইনডোর গলফ একাডেমিতে। এছাড়া একাডেমির অন্যতম উদ্দেশ্য হলো দেশের তরুণ তরুণীদের মাঝে গলফের আগ্রহ সৃষ্টি করা। এখানে গলফের ভালো অবকাঠামো আছে, কিন্তু খেলোয়াড় সংখ্যা আমার কাছে মনে হয় খুবই কম। আসলে যত বেশি খেলোয়াড় থাকবে তত বেশি ভালো ফলাফল লাভ করা সম্ভব। সেই বিষয়টি মাথায় রাখাটা জরুরি। বিশ্বের 14টি দেশের 30টি একাডেমি পরিচালনা করেন বেটার। তার মতে একটি দেশের প্রতিভাবান খেলোয়াড়দের বের করে আনতে এই ধরনের একাডেমির বিকল্প নেই। এদেশের খেলোয়াড়দের প্রতিভা আছে, সেই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু নতুন খেলোয়াড় না আসলে অর্জনগুলো বৃথা যাবে। আর নতুনদের গলফে আনতেই এই উদ্যোগ। নিঃসন্দেহে আমি মনে করি এই সুযোগটি এখানে আছে। আর এই একাডেমিতে রানিং খেলোয়াড়রা প্রশিক্ষণ গ্রহণ করে তাদের পারফরমেন্সের উন্নতি ঘটাতে পারবে। বিশ্বের অনেক নামকরা গলফার এই একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার বিনোদনের খবর। স্বাধীনতা উত্তরকালে নবীন শিল্পী হিসেবে যাত্রা শুরু করে আজ অবধি নিজের স্বকীয়তা ধরে রেখেছেন যে কজন শিল্পী, তাদের মধ্যে অন্যতম শিল্পী মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চতুর্থবারের মতো চলছে তার একক চিত্রকর্ম প্রদর্শনী। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। মৃদুভাষী এই শিল্পী চিত্রকলায় তার বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছেন প্রকৃতি ও মানুষকে। চতুর্থ একক প্রদর্শনীতে স্থান পেয়েছে তার 97টি ছবি। আকাশের দিকে আপনি তাকান, অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, আকাশে বিভিন্ন ফর্ম দেখা যায়, বিভিন্ন সন্ধ্যাবেলা একরকম, সকালে একরকম, দুপুরে একরকম, শরৎকালে একরকম, শীতকালে একরকম। এই যে পরিবর্তনগুলো আমি আমার ছবিতে কিন্তু সেগুলো দেখাতে চেষ্টা করি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মানবতার যে বিপর্যয় ঘটেছিল তা তিনি তার শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। শিল্পী তেল রঙের পরিবর্তে এখন অ্যাক্রিলিক ব্যবহার করে ছবি আঁকছেন। অয়েলের চাইতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অ্যাক্রিলিকে কাজ করতে। অ্যাক্রিলিক কালারটা এমনই, অয়েলের এফেক্ট, ওয়াটার কালারের এফেক্ট, সব কিছু এটাতে আনা যায়। 6 জানুয়ারি শুরু হয় এই প্রদর্শনী চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। যারা পুড়িয়ে মানুষ মেরেছে গণ আদালতে তাদের বিচার হবে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনে না এলে বিএনপি তলিয়ে যাবে বলছেন আওয়ামী লীগ নেতারা। এই সরকার 1/11 বর্ধিত অংশ, মন্তব্য বিএনপি নেতার। পাঠ্য বইয়ে ভুলের জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। 2 রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে কক্সবাজারের পাহাড়ে র্যাবের অভিযান, 10টি অস্ত্র ও 189 রাউন্ড গুলি উদ্ধার। এবং 8 বছরে অর্থনীতিতে যোগ হয়েছে নানামুখী অর্জন, লক্ষ্য পূরণে রপ্তানি আয় বাড়ানোর তাগিদ। এখন এ পর্যন্তই। এরপর দেখবেন নিউজ 24 বিজনেস। ততক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।